আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি থাম্বনেইল এবং ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজ কিসের কোন এবং কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। আচ্ছা, বিশেষ করে এই ক্লাসটা খুবই স্পেশাল হবে এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য, কারণ খুব শীঘ্রই আপনাদের আর কয়েকদিনই কিন্তু সময় বাকি আছে আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য। তো অনেকেই রেকমেন্ড করছিলেন আমাকে যে স্যার ভূগোল এবং আপনার যে গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাজেশন যেন দিয়ে দেন। আচ্ছা, বাট আমারও কর্মব্যস্ততার জন্য, কোর্সের ক্লাস আর অনেক কিছু মেনটেনের জন্য, আমার নিজেরও পড়ালেখা সব কিছুর জন্য আমি দিতে পারতেছিলাম না। আচ্ছা, তো যাই হোক, সকল কিছুর অবসান ঘটছে আর আমি চেষ্টা করব আমার গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো রয়েছে এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোতে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল প্রথম এবং দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আচ্ছা, এই সাবজেক্টটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম হয় দেখা যায় কিছু কিছু টপিকের বিষয়ে, আর চিন্তার কোনো কারণ নেই। আপনি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হন না কেন, পাশাপাশি আপনি যদি ব্যাকবেঞ্চারও হয়ে থাকেন, তারপরেও আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে লাগবে। কারণ মোটামুটি যারা একটু পাস লেভেলের করতে চান, মানে একটু পাস করতে চান, তাহলে তাদের জন্য এই সাজেশনটা ইম্পর্টেন্ট হবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, আমি নৈবিত্তিক এবং সৃজনশীল দুইটার জন্যই সাজেশন দিব। ওকে, আচ্ছা, তো আমি শুরুতেই আপনাদের এইচএসসি 24 এবং 25-এরও যদি স্টুডেন্ট কেউ থেকে থাকেন তাহলে আশা করি এটাও তাদের জন্য কাজে দিবে অনেক। আচ্ছা, তো ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি অলরেডি কিন্তু নোট ডাউন করে রেখেছি আর আমার সুবিধার্থে। আচ্ছা, তো আমরা একটু প্রথম পত্র নিয়ে শুরু করতেছি। ওকে, আচ্ছা, প্রথম পত্রের যেগুলো আমি গ্রিন মার্কগুলো যেখানে যেখানে দিব সেগুলো অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকের জন্য। ওকে, আচ্ছা, তো আমি নৈবিত্তিক দিয়ে শুরু করতেছি, অর্থাৎ এমসিকিউ এর জন্য কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেইগুলো অধ্যায় আমি দেখাচ্ছি। আচ্ছা, ওকে, সো শুরুতেই আমাদের আসতেছে দ্বিতীয় অধ্যায়, যেটার নাম পৃথিবীর গঠন। হ্যাঁ, পৃথিবীর গঠনটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি চেষ্টা করব টপিক ভিত্তিক আলোচনাও করতে, অর্থাৎ টপিক ভিত্তিক কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো নিয়েও। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ অবশ্যই আসে প্রতি বছরই, আপনার এখান থেকে কিন্তু এমসিকিউ কিন্তু আসে। ওকে, আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, আপনি কুমিল্লা হোক, রাজশাহী হোক, ঢাকা বোর্ড হোক, যে কোনো বোর্ড হোক, দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই আপনি এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু পাবেন আর এই অধ্যায়টা তুলনামূলক ছোট। ওকে, তো এমসিকিউ এর জন্য অবশ্যই ভালোভাবে আপনারা পড়বেন, তো আশা করি কমন পাবেন এই দ্বিতীয় অধ্যায় থেকে। আর দ্বিতীয় অধ্যায় থেকে কোন টাইপের নৈবিত্তিকগুলো একটু বেশি পড়বেন, কারণ পৃথিবীর গঠনের মধ্যে আপনারা ভূত্বক, তারপরে অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপরে সাফি সীমা, নিফে সীমা, এইগুলো বিষয় একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, কারণ এখান থেকেই আপনাদের ইয়াগুলো থাকবে এবং কোনটা কত মিটার এগুলো অনেক ভালো করে পড়বেন। আর রাসায়নিক সংকেতগুলো থাকবে, তো এগুলো পড়লে মোটামুটি আপনাদের ওখান থেকে এমসিকিউ গুলো কমন পড়বে। ওকে, আচ্ছা, এরপরে আসছি তৃতীয় অধ্যায়, যেটাকে বলা হচ্ছে ভূমি রূপ পরিবর্তন। এটা অনেক ইজি একটা অধ্যায় আর এখান থেকেও এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, তো এগুলো অবশ্যই পড়বেন। ভূমিরূপ পরিবর্তনের মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনার যে তিন টাইপের যে ভূমিরূপ আছে, অর্থাৎ পাহাড়, মালভূমি এবং সমভূমি। যেটা সমভূমিটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে, কারণ সমভূমির মধ্যে টারশিয়ারি যুগের পাহাড়, তারপরে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং কোন কোন জেলায় এগুলো পাওয়া যায়, এই রিলেটেড ইনফরমেশনগুলো অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই তৃতীয় অধ্যায়ে এর বাইরে কোয়েশ্চেন কিন্তু নর্মালি করা হয় না এমসিকিউতে, তো এগুলোই মোটামুটি করলে কমন আসবে। ওকে, আচ্ছা, এ তো 2 আর 3 দুইটা অধ্যায়ই অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসতেছে অধ্যায় 4 অধ্যায়টাও খুবই সহজ এবং তারই সাথে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তো এই অধ্যায়টা অবশ্যই মিস করবেন না আপনারা। আর মোটামুটি এই অধ্যায়টা ইজি আছে, বিশেষ করে যাদের 9-10-এও আপনারা ভূগোল ছিল, অর্থাৎ মানবিকের যারা স্টুডেন্ট ছিলেন, তাদেরও মোটামুটি এগুলো আয়ত্তে থাকার কথা। ঠিক আছে, আর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বায়ুমণ্ডলটা, কারণ বায়ুমণ্ডল থেকে সবচেয়ে বেশি এমসিকিউ কিন্তু থাকবে।
ঠিক আছে। পাশাপাশি বায়ু দূষণেরও থাকবে, বাট বায়ু দূষণের যেগুলো এমসিকিউ থাকবে সেগুলো অধিকাংশই আপনারা পারবেন, ঠিক আছে। তবে বায়ুমণ্ডলের যে নৈবেত্তিকগুলো আছে এগুলো অনেক ভালো করে পড়বেন, বিশেষ করে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, তারপরে হচ্ছে কোনটা কত মিটার, তারপরে বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় কোন গ্যাসীয় যে আবরণগুলো যেগুলো রয়েছে সেগুলো কোনটা বেশি পরিমাণে আছে, কোনটা কি পরিমাণে আছে। তো এইগুলো মোটামুটি করলে আশা করি বায়ুমণ্ডল নিয়ে কোনো প্রবলেম হবে না এই অধ্যায়টা। ওকে, আর এই অধ্যায়ে বায়ুমণ্ডলটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি মনোযোগ দিবেন এমসিকিউ গুলোর ক্ষেত্রে, হ্যাঁ। অর্থাৎ বায়ুমণ্ডল রিলেটেড এমসিকিউ গুলো একটু ভালো করে পড়বেন। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে আসি। পঞ্চম অধ্যায় হচ্ছে জলবায়ু উপাদান ও নিয়ামক। আচ্ছা, জলবায়ু উপাদান ও নিয়ামক এই যে অধ্যায়টা আছে, যদি কেউ চান এই অধ্যায়টা, তাহলে হচ্ছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি হচ্ছে বেশি কিছু দিচ্ছি না, তবে হ্যাঁ, জলবায়ুর এই অধ্যায়টা যদিও সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তো আমি সৃজনশীলের জন্যই রাখতেছি। তো মোটামুটি 2, 3, 4 এগুলো অবশ্যই করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে জলবায়ুর উপাদান। ওকে, তবে হ্যাঁ, এখানে জলবায়ুর উপাদান একটা কথা অবশ্যই না বললেই নয়, তবে জলবায়ু উপাদানের মধ্যে সবচেয়ে ভালো করে পড়বেন এখানে 3 টাইপের বৃষ্টিপাত আছে, ঠিক আছে। অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত, তারপরে হচ্ছে আপনার কি বলে, মানে 3 টাইপের বৃষ্টিপাত আছে, শৈলক্ষেপ, তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কি আপনার ঘূর্ণি বৃষ্টি, তারপরে পরিচলন বৃষ্টি। এগুলো হচ্ছে অবশ্যই বৃষ্টিপাতের যে প্রকারভেদগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, হ্যাঁ। এই অধ্যায়ের চিত্রগুলো ভালো করে দেখবেন, কারণ আপনার বায়ুর চাপও কিন্তু রয়েছে এখানে, হ্যাঁ। আচ্ছা, কোথায় উচ্চচাপ এবং নিম্নচাপ কোথায় বিরাজ করে, তো এই রিলেটেড চিত্রগুলো অবশ্যই ভালো করে দেখবেন। আচ্ছা, তবে ষষ্ঠ অধ্যায় যেটা আছে এটা চাইলেও হচ্ছে আপনারা স্কিপ করতে পারেন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন আর জলবায়ু অঞ্চল, কারণ এটা খুবই ইজি একটা ব্যাপার, তো এটা পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে, অষ্টম যে অধ্যায় আছে, হ্যাঁ, অষ্টম অধ্যায় এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন জোয়ার ভাটার যে অংশটা আছে এটা, কারণ জোয়ার ভাটা থেকে প্রচুর পরিমাণে নৈবেত্তিক কিন্তু আসে, ঠিক আছে। জোয়ার ভাটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে জোয়ার ভাটার যে প্রকারভেদগুলো আছে, জোয়ার ভাটার কত ঘন্টা পর পর হয়, তারপরে হচ্ছে আপনার জোয়ার ভাটার সময় চাঁদ এবং হচ্ছে পৃথিবীর আকর্ষণটা কেমন থাকে, ঠিক আছে, এইগুলো বিষয় অবশ্যই ভালো করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, সমুদ্র স্রোত এত বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে সমুদ্র স্রোত থেকে খুবই কম আসে, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি যদি দক্ষিণ মহাসাগরীয় স্রোতটা চাইলে পড়তে পারেন, ঠিক আছে, আসলে ওখান থেকে তুলনামূলক কয়েকটা আসতে পারে। তো আমি এমসিকিউ এর জন্য বলে দিয়েছি, এমসিকিউ এর জন্য 2, 3, 4 আর হচ্ছে 8, এই 4টা অধ্যায় খুব ভালো মনোযোগ সহকারে আপনারা রিভাইজ করবেন, যাতে আপনাদের এই 4টা অধ্যায় থেকে কোনো প্রবলেম না হয়। আশা করি এখান থেকেই আপনারা ম্যাক্সিমাম নৈবেত্তিক কিন্তু পাবেন এখান থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনাদের প্রায় 20টার কাছাকাছি নৈবেত্তিক এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে আসতেছি ভূগোল দ্বিতীয় পত্র। আচ্ছা, দ্বিতীয় পত্রের মধ্যে আচ্ছা, প্রথম অধ্যায়টা নৈবেত্তিকের জন্য এত বেশি একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কারণ মানব ভূগোলের মধ্যে এখানে জাস্ট প্রকারভেদগুলো জাস্ট পড়ে যাবেন, ঠিক আছে, প্রকারভেদগুলো পড়লেই না। বাট হ্যাঁ, আমি এত বেশি একটা দাগাইতেছি না, তো আমি এটা হচ্ছে আমি আমার স্কিপের লিস্টে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তবে হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যেটা অর্থাৎ জনসংখ্যা, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেমন জনসংখ্যার জন্মহার মৃত্যুহারের সূত্র, তারপরে জনসংখ্যার ঘনত্বের যে সূত্র, তারপরে এমনকি হচ্ছে ম্যাথ ক্যালকুলেশনগুলো আপনারা করবেন, কারণ এমসিকিউতে অনেক সময় অঙ্ক রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয়, জনসংখ্যা নির্ণয়ের অনেক পর্যায় রয়েছে, অর্থাৎ বয় পিরামিড এবং পর্যায়টা এটা অবশ্যই ভালো করে পড়বেন। টোটাল যে 4টি পর্যায় রয়েছে জনসংখ্যার, তো এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, ঠিক আছে, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। তো দ্বিতীয় অধ্যায় আমার লিস্টে কিন্তু আছে সাজেশনের। আচ্ছা, এরপরে যেটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রতি বছরই কোয়েশ্চেন কিন্তু আসে, যেটা হচ্ছে কৃষি, ঠিক আছে। কৃষির মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনার ধান রয়েছে, তারপরে পাট, তারপর পাট উৎপাদনের শীর্ষ দেশ, তারপরে ধান উৎপাদনের শীর্ষ দেশ, গম উৎপাদনের শীর্ষ দেশ, এছাড়াও কৃষি রিলেটেড মোটামুটি এগুলো বেসিক যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি করলেই হবে। আর শীর্ষ দেশ অর্থাৎ রপ্তানিতে শীর্ষ দেশগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আপনাদের বই কিন্তু অলরেডি চার্টগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, কোন দেশ কিসের রপ্তানিতে সবচেয়ে এগিয়ে আছে, এগুলো মোটামুটি 2টা পর্যন্ত পড়লেই হবে, দ্বিতীয় অবস্থান পর্যন্ত। ওকে, তো কৃষি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
আচ্ছা, এছাড়াও আমি ভূগোলের স্পেসিফিক ভাবেও যদি কারোর লাগে সাজেশন, তাহলে আমি স্পেসিফিক ভাবেও দিয়ে আসছি। এটা আপনারা হচ্ছে গুরুকুলের যে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং এর যে পেজটি রয়েছে আমাদের, ওই পেজের মধ্যে গেলেই কিন্তু আপনারা পাবেন, পোস্ট করে দেওয়া আছে লিস্ট আকারে। ওকে, অর্থাৎ টপিক ভিত্তিকও সাজেশন দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো পঞ্চম অধ্যায় যেটা, পঞ্চম অধ্যায় আছে খনিজ ও শক্তি সম্পদ। আচ্ছা, খনিজ ও শক্তি সম্পদ, ইয়েস, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে কিছু লৌহ আকরিক, তারপরে হচ্ছে আমদানি রপ্তানি কিছু শিল্প ভিত্তিক সম্পদ রয়েছে, তো এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তো এটাও গেল। এরপরে আসতেছে শিল্প। তো আমার লিস্টে এই চারটাই থাকবে। আর শিল্পের মধ্যে ক্ষুদ্র শিল্প, মাঝারি, তারপরে বৃহৎ শিল্প, এগুলো শিল্পগুলো ভালো করে পড়বেন। আর শিল্পের মধ্যে অবশ্যই যে টপিকটা না বললেই নয়, সেটা হচ্ছে শিল্পের যে শ্রমিক সংখ্যা এবং মূলধন দুইটার কত কত হবে, অর্থাৎ মাঝারি শিল্পের কি বলে শ্রমিক সংখ্যা কত হয়, তারপরে হচ্ছে আপনার মূলধনের পরিমাণ কত থাকতে পারে। তো এগুলো অবশ্যই পড়বেন, কারণ এগুলো এমসিকিউ আকারে কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আর দশম অধ্যায়ে আমি এমসিকিউ এর জন্য রাখতেছি না, কারণ দশম অধ্যায় হচ্ছে অধিকাংশই আপনার ব্যবহারিক কাজে লাগবে। যদিও মানচিত্রের হচ্ছে কিছু বিষয় আছে অবশ্য, বাট এখান থেকে কোয়েশ্চেন খুবই কম আসে। ঠিক আছে, আসার সম্ভাবনা খুবই কম। আর চিন্তার কোনো কারণ নেই, যদি আসে কোনগুলো ইম্পর্টেন্ট আমি মুখে বলে দিব। ওকে, বাট আপনাদের মার্ক করার দরকার নেই অধ্যায়টা। ওকে, আচ্ছা, তো এমসিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম। আপনারা চাইলে হচ্ছে খাতায় লিখে আপনার নোট ডাউন করে নিতে পারেন। ওকে, বা ভিডিও পজ করে নোট ডাউন করে রাখতে পারেন। আচ্ছা, এখন আমি হচ্ছে আকাশি কালারের মার্ক করব, যেগুলো আপনার সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে। ওকে, আচ্ছা, তো সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেগুলো হবে, তো সেগুলো আমি করতেছি। ওকে, ফাইন। তো এখন আমি হচ্ছে ওকে আকাশি মার্কটা দিব। আচ্ছা, আকাশি মার্কের জন্য বিশেষ করে শুরুতেই আমি দুর্বল স্টুডেন্ট এবং হচ্ছে সবল স্টুডেন্ট দুইজনের জন্যই বলবো। বিশেষ করে আপনি খুব সহজেই, বিশেষ করে এরকমও যদি এখন স্টুডেন্ট থেকে থাকেন যে আপনি এখনো হচ্ছে বইয়ের অনেকগুলো অধ্যায় বাকি রয়েছে, প্রায় 50% সিলেবাস এখনো কভার হয়নি, তাদের জন্য আশা করি অনেক ভালো দিবে, ভালো কাজে দিবে। কারণ আপনারাও আশা করি, আপনার যেহেতু 5টা সৃজনশীল লিখতে হয়, সেই জন্য আপনাকে খুব বেশি পরিমাণে পরিশ্রম কিন্তু করতে হবে না। তো তুলনামূলক কয়েকটা অধ্যায় যদি করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি 3টা থেকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা, তবে হ্যাঁ, অবশ্যই চিত্রগুলো ভালো করে করবেন, কারণ চিত্র যদি আপনি দক্ষ হন, তাহলে ভূগোলে নাম্বার পাওয়াটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, হাতের লেখা মোটামুটি অ্যাভারেজ যাদের, চেষ্টা করবেন চিত্রগুলো সুন্দর করে আঁকার। ঠিক আছে, আচ্ছা, চিত্রগুলো কোন কোন অধ্যায় পাবেন সেগুলো আমি বলে দিতেছি। আর শুরুতেই আসতেছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় নৈবেত্তিক সৃজনশীল দুইটার জন্য গুরুত্বপূর্ণ। ভাগ্য ভালো থাকলে এই অধ্যায় থেকেই আপনারা 2টার উপরে সৃজনশীল কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, প্রতি বছরই এখান থেকে কিন্তু সৃজনশীল কোয়েশ্চেন কিন্তু থাকে। তো দ্বিতীয় অধ্যায় এমনও মোটামুটি সহজ আছে, তো এটা চাইলে আপনারা 2 দিনের বা 3 দিনের মধ্যেই কিন্তু শেষ করে ফেলতে পারেন। ঠিক আছে, সৃজনশীল নৈবেত্তিক সহ। আচ্ছা, তৃতীয় অধ্যায় যেটা ভূমি রূপ পরিবর্তন, হ্যাঁ, এই অধ্যায়টাও খুবই ইম্পর্টেন্ট, আর এই অধ্যায়টাও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, আর এই অধ্যায়টা অবশ্যই ভালো করে করবেন। ঠিক আছে, তো সৃজনশীলের জন্য এই দুটো অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসতেছে সবচেয়ে সহজ যে অধ্যায়গুলো রয়েছে, সেটার মধ্যে একটি হচ্ছে বায়ুমণ্ডল। মোটামুটি বায়ুমণ্ডল পার্টটা যদি আপনি শেষ করতে পারেন, বায়ু দূষণের এত বেশি একটা সময় লাগবে না, কারণ বায়ু দূষণ নর্মাল ভাবে কয়েকবার রিভাইজ দিলে আপনার হয়ে যাবে, কারণ টপিকগুলো সহজই আছে। আচ্ছা, এরপরে আসতেছে পঞ্চম অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায়ের মধ্যে আপনারা খুব ভালো করে পড়বেন বৃষ্টি রিলেটেড, অর্থাৎ কি বলে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে কি বলে বায়ু প্রবাহ, সমুদ্র বায়ু, স্থলবায়ু, এগুলো বিষয় অনেক ভালো করে পড়বেন। বিশেষ করে চিত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বায়ুচাপের যে চিত্রটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর সমুদ্র বায়ু, স্থানীয় বায়ু, মৌসুমী বায়ু, এগুলো বায়ুর অনেক প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো অবশ্যই হচ্ছে ভালো করে এগুলো পড়বেন। ষষ্ঠ অধ্যায় আমি আমার লিস্টে রাখতেছি না, কারণ এই অধ্যায় থেকে খুবই কম কোয়েশ্চেন হয়, তো এই অধ্যায়টা যদি চান আপনারা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর অষ্টম অধ্যায়, এটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। ঠিক আছে, এই অধ্যায় চাইলে খুব ইজিলি করতে পারেন, আর এই অধ্যায়ে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন জোয়ার ভাটা। হ্যাঁ, ইয়েস, জোয়ার ভাটা এমসিকিউ সিকিউ দুইটার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর সিকিউ থেকে ইনশাল্লাহ গত বছরগুলোতেও ছিল কোয়েশ্চেন জোয়ার ভাটা রিলেটেড, এই বছরও আশা করি থাকবে। তো অবশ্যই জোয়ার ভাটা এই টপিকটা মিস করবেন না, অর্থাৎ জোয়ার ভাটা কাকে বলে, এর সংজ্ঞা, তারপর হচ্ছে এর প্রকারভেদ সহ, এটা কোনটা কখন কি হবে, আর চিত্র সহ করার ট্রাই করবেন। ঠিক আছে, পরীক্ষায় যাতে আপনি চিত্রগুলো দিতে পারেন।
আচ্ছা, এখন যারা ব্যাক বেঞ্চার রয়েছেন তাদের জন্য কিছু অধ্যায় দিয়ে দিই, যাদের জন্য যেগুলো অধ্যায় খুব সহজ হবে। এক নম্বর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এরপর হচ্ছে এরপর বায়ুমণ্ডল। হ্যাঁ, বায়ুমণ্ডলটা আপনি করতে পারেন, খুব সহজে হয়ে যাবে। আর তারপরে হচ্ছে জলবায়ুর উপাদান ও নিয়ামক। ঠিক আছে, মোটামুটি যারা ব্যাক বেঞ্চার রয়েছেন আমি যেগুলো ডাবল মার্ক করে দিছি, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম এবং ৮, এই 4টা অধ্যায় যদি মোটামুটি করতে পারেন, অ্যাটলিস্ট এখান থেকে যদি আপনি 3টা অধ্যায় যদি শেষ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ইজিলি 3টা থেকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন 5টার মধ্যে। ওকে, আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমার ফার্স্ট পেপারের সাজেশন। এখন আমি আসতেছি সেকেন্ড পেপারের সৃজনশীল সাজেশনগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ। সেকেন্ড পেপারের আমি এমসিকিউ এর জন্য মানব ভূগোলটা দাগাই নেই, তবে হ্যাঁ, আপনার মানব ভূগোলটা ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য। দ্বিতীয় পত্রের জন্য সৃজনশীলের জন্য এখান থেকে একটা, কমপক্ষে একটা হলেও আপনি সৃজনশীল কিন্তু পাবেন। ঠিক আছে, ওকে, তো মানব ভূগোল অবশ্যই ভালো করে পড়বেন। তারপরে বর্তিতে আসতেছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এটা তো মাস্ট, সেটা তো ইম্পর্টেন্ট অনেক বেশি। জনসংখ্যা থেকে এখানে আপনারা সবচেয়ে ভালো হয় জনসংখ্যার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। বিশেষ করে কয়েকটা বলি আমি, সেটা হচ্ছে মাথাপিছু আয় এবং জনসংখ্যার ঘনত্ব, এই দুইটা সূত্র এবং ম্যাথমেটিক্যাল টার্মসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ অঙ্ক বের করা, অর্থাৎ জনসংখ্যা পরিমাপের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে করবেন। ঠিক আছে, আচ্ছা, কারণ অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবেন, কারণ সূত্রগুলো অনেক সময় এমসিকিউতেও কিন্তু আসে। ওকে, আচ্ছা, এরপরে আসতেছি যে আচ্ছা কৃষি থেকে সৃজনশীল তুলনামূলক খুব কমই আসে। আর এই অধ্যায়টা, কৃষি অধ্যায়টা খুবই বড়, তো আপনারা যদি চান সৃজনশীলের জন্য এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা হ্যাঁ, এখানে হচ্ছে আমি এই অধ্যায়টা স্কিপ করতেছি। আচ্ছা, এরপর পঞ্চম অধ্যায়, যেটা পঞ্চম অধ্যায়টা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। ইয়েস, পঞ্চম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, যদিও পঞ্চম অধ্যায়টা বুঝতে একটু প্রবলেম হতে পারে, তো টিচারের সহায়তা কিন্তু লাগতে পারে। আর বিশেষ করে যারা মানে এখনো পর্যন্ত সিলেবাস প্রায় ধরেনি নেই, অর্থাৎ অর্ধেকেরও কম শেষ হয়নি, তাহলে হচ্ছে অর্ধেকেরও বেশি বাকি আছে আপনাদের সিলেবাস, তো তারা হচ্ছে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন, পঞ্চম অধ্যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে, তো এরপর পঞ্চম অধ্যায়। বাট হ্যাঁ, যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন এবং যারা টপ লেভেলের স্টুডেন্ট রয়েছেন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। খনিজ এবং শক্তি সম্পদ, শক্তি সম্পদটার উপর একটু বেশি ফোকাস দিবেন আপনারা। ঠিক আছে, যেমন লৌহ আকরিক, তারপরে হচ্ছে আপনার পেট্রোলিয়াম ইত্যাদি, এই ধরনের, অর্থাৎ তেল, এগুলো হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ এই অধ্যায়টাতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টা আপনি যেই লেভেলেরই স্টুডেন্ট হন না কেন সবারই পারার কথা। তো এগুলো হচ্ছে শিল্পের যে প্রকারভেদগুলো আছে, এগুলো মোটামুটি বিস্তারিত পড়লেই আপনি সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবেন। ওকে, আর দশম অধ্যায় নিয়ে আমি আর কিছু বলতেছি না। দশম অধ্যায়টা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারিকই অধিকাংশ কাজে লাগে। তবে দশম অধ্যায়ের যদি আপনি পড়তে চানও বাড়তি প্রিপারেশন হিসেবে, তাহলে কিন্তু মানচিত্রের যে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, অর্থাৎ মানচিত্রের শব্দটা কোথা থেকে আসছে, দেন হচ্ছে আপনার মানচিত্রের কি কি প্রকারভেদগুলো রয়েছে, চাইলে আপনারা ওগুলো পড়তে পারেন। ঠিক আছে, ওকে, তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি এমসিকিউ সিকিউ দুইটার জন্যই হচ্ছে সাজেশন দিলাম। আর আশা করি এই অধ্যায়গুলো মোটামুটি যদি করেন, আর ব্যাক বেঞ্চার যারা আছেন, আচ্ছা, তারা হচ্ছে দ্বিতীয় পত্রের মানব ভূগোল এই অধ্যায়টা করতে পারেন, এটা অনেক সহজ। জনসংখ্যা খুব ইজি আছে, 2 দিনের মধ্যে শেষ করার মতো অধ্যায়। আর তারপরে হচ্ছে শিল্প, হ্যাঁ, এই 3টা অধ্যায় অবশ্যই ভালো করে করে যাবেন। আর শুধুমাত্র শক্তি সম্পদের কিছু অংশ, অর্থাৎ পঞ্চম অধ্যায়টা চেষ্টা করবেন অ্যাটলিস্ট হাফ হলেও যেন শেষ হয় আপনার। হাফও যদি শেষ করতে পারেন, তাহলেও আশা করি আপনি 3টা থেকে 4টা সৃজনশীল কিন্তু লিখতে পারবেন। আর বিশেষ করে শক্তি ও সম্পদ এই জায়গাটা তো আমি করে দিলামই, হ্যাঁ, মার্ক করে দিলাম। আচ্ছা, তো এই ছিল আমার সাজেশন। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর আমি পুরো পরীক্ষা জুড়ে আপনাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের গ্রুপ ক্লাসগুলো আমার শেষ না হচ্ছে, সেগুলো হচ্ছে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আপনারা সকলেই আমাদের ইউটিউব এবং ফেসবুক দুইটার মধ্যে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করি সামান্য পরিমাণ হলেও আপনাদের উপকারে আসছে ক্লাসটা। ওকে, ইনশাল্লাহ। তো এক্সামের